আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে বিগত বছরগুলোতে আসা অথবা স্বনামধন্য কিছু স্কুলে আসা গুরুত্বপূর্ণ কিছু ক নাম্বার প্রশ্ন অথবা এক কথায় যে প্রশ্নগুলো এগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করা। এখানে দেখো আজকের এই পর্বটাতে আমরা তোমাদের জন্য একসাথে গুছিয়ে রেখেছি এই 12 অধ্যায়ে বিগত বছরগুলোতে আসা গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্নগুলা। তাহলে দেখো তুমি একসাথে এই সবগুলো প্রশ্ন গুছানো অবস্থায় পাচ্ছ। এক্ষেত্রে দেখো আমাদের এখানে কিন্তু তোমার জন্য বোর্ড অ্যানালাইসিস করে দেওয়া আছে। তুমি যখন এই প্রশ্নগুলোর দিকে তাকাবা, দেখো এই জায়গায় এই প্রশ্নটার দিকে তাকাও, অটোজোম কি, এখানে কতগুলা বোর্ডে এই প্রশ্নটা আসছিল। দেখো ঢাকা বোর্ড 19, চট্টগ্রাম 21, কুমিল্লা 22 এই সালগুলোতে তোমার প্রশ্নটা আসছে। তার মানে তুমি বুঝতে পারতেছো এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যার জন্য বারবার রিপিট হচ্ছে। তাহলে এরকম করে তোমাদের জন্য এগুলা গুছিয়ে দেওয়া আছে। এছাড়াও তোমাদের জন্য বিগত বছরের বোর্ড প্রশ্নগুলা, এছাড়াও এমসিকিউ আছে আমাদের, তারপরে অনুশীলনের প্রশ্ন সমাধান বেসিক, এগুলো ছাড়াও রোড টু মিশন 100 এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশনগুলো আছে, যা তোমার বায়োলজির প্রস্তুতিটাকে আরেকটু জোরদার করবে বলে আমাদের প্রত্যাশা। আমাদের এই বইটাতে দেখো আরও সংযোজিত আছে কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নগুলো আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমাদের এই বইটাতে কিন্তু অসংখ্য কিউআর কোড রয়েছে। প্রতিটি সমস্যার সাথে তুমি একটি করে কিউআর কোড পাচ্ছ। তুমি যখন প্রশ্নগুলো সমাধান করতে যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা অনুভব করলে তুমি কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে সাথে সাথে একজন শিক্ষক এসে তোমার সাথে প্রশ্নগুলো একটু আলোচনা করবে, যার মাধ্যমে তুমি এই প্রশ্নগুলো তোমার কোনো ডাউট থাকলে সলভ হয়ে যাবে, অথবা তোমার মানে আয়ত্ত করতে আরেকটু সহজ হবে। যার জন্য আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলেই এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। দেখো যারা ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সংগ্রহ করোনি তাড়াতাড়ি বইটি সংগ্রহ করে নাও। এটা তোমার বায়োলজির ভয়টাকে জয় করে বায়োলজি পড়াটা তোমার জন্য আরো সহজ করবে। দেখো এই বইটাতে যেহেতু কিউআর কোড রয়েছে, এটা তোমার শহরের আমার যেরকম শিক্ষার্থীরা আছে, এছাড়াও প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে শিক্ষার্থীরা রয়েছে, দেখো তুমি যদি এই বইটা কিনে নাও সেক্ষেত্রে কি হবে, তুমি এই বইয়ের পড়াগুলোর সাথে সাথে গুছানো একটা পড়ার সাথে সাথে এই কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে একজন শিক্ষককেও তোমার সাথে পেয়ে যাচ্ছ। এই জন্য তোমার আলাদা কিন্তু কোনো কোর্সে ভর্তি হওয়া লাগতেছে না। তাহলে এই যে আমাদের বইটা, এটা অবশ্যই তোমার জন্য উপকারী একটা বই হবে বলে আমি মনে করি। চলো তাহলে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করি। দেখো কি বলছে, ডিএনএ অনুলিপন কাকে বলে। এখন অনুলিপন বলতে আমরা এরকম বুঝি, একরকম আরেকটা তৈরি করা, এটা বুঝি না, ক্লোন তৈরি করা এরকম বুঝি। তাহলে এই যে অনুলিপনটা, এটা আমরা কার করব, ডিএনএ এর ক্ষেত্রে করব। তাহলে ডিএনএ অনুলিপনের ক্ষেত্রে কি বলবো, দেখো তো, যে প্রক্রিয়ায় একটা ডিএনএ থেকে নতুন আরো 2টা ডিএনএ তৈরি করতে পারবো। দেখো একটি ডিএনএ অণু থেকে আরেকটি নতুন ডিএনএ অণু তৈরি করা বা সংশ্লেষ মানে হচ্ছে তৈরি করা। তাহলে এই যে সংশ্লেষ মানে হচ্ছে তৈরি করা। তাহলে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি করার যে প্রসেসটা, এটাকে আমরা কি বলবো, ডিএনএ অনুলিপন। এখন এরকম ভাবে হয় ডিএনএ অনুলিপনটা। প্রথমে আমি যদি একটা ডিএনএ আঁকি, দেখো ডিএনএ আমরা কিভাবে আঁকবো, আমরা জানি হচ্ছে 2টা সূত্র থাকে ডিএনএতে, তাই না? 2টা সূত্র, এরকম একটা ডিএনএ, 2 সূত্র বিশিষ্ট একটা ডিএনএ। কিন্তু কি হবে, ডিএনএ তোমার এইখানের ভিতরে আমরা জানি হচ্ছে নাইট্রোজেন বেস থাকে, তাই না? ডিএনএ এর ভিতরে তোমার হচ্ছে নাইট্রোজেন বেসগুলা থাকে এই জায়গায়। মানে শুধুমাত্র নাইট্রোজেন বেস থাকে না, ডিএনএতে এরকম আরো অনেক কিছু থাকে। তোমার 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার থাকে, অজৈব ফসফেট থাকে, আর হচ্ছে তোমার নাইট্রোজেন বেসগুলা থাকে। এখন এইখানে যে নাইট্রোজেন বেসগুলা, এই জায়গায় একটা জিনিস মনে রাখা লাগবে। দেখো এরকম অজৈব ফসফেট, নাইট্রোজেন বেস, আর হচ্ছে তোমার 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার। এখন এই 3টা জিনিস নিয়ে হচ্ছে আমাদের ডিএনএ একটা সুতা গঠিত হয়, এরকম একটা সূত্র পাইলাম। আবার এরকম উপাদানগুলো আরেকটা নিয়ে হচ্ছে আরেকটা সুতা গঠিত হয়। এই যে সুতাগুলোকে তুমি যদি একসাথে ধরে এভাবে মোচড় দাও, সেক্ষেত্রে এরকম একটা প্যাচ সৃষ্টি হবে, এটা হচ্ছে ডিএনএ। এখন এই যে নাইট্রোজেন বেসটা আমি বললাম, এখানে ভিতর তোমার কতগুলা প্রকারভেদ আছে, দেখো অ্যাডেনিন, গুয়ানিন, আবার সাইটোসিন, থায়ামিন, এরকম 4টা উপাদান আছে। আবার আরএনএ এর ক্ষেত্রে আমরা ইউরাসিল দেখতে পাই। তাহলে অ্যাডেনিনের সাথে মনে রাখবা সবসময় থায়ামিন যুক্ত হবে, অ্যাডেনিনের সাথে সবসময় থায়ামিন যুক্ত হবে, আর গুয়ানোসিনের সাথে সবসময় সাইটোসিন যুক্ত হবে। এক্ষেত্রে অ্যাডেনিন আর থায়ামিনের মাঝখানে তোমার 2টা হাইড্রোজেন বন্ধন থাকবে, গুয়ানিন আর সাইটোসিনের মাঝখানে তোমার হচ্ছে 3টা হাইড্রোজেন বন্ধন থাকবে। এই জায়গাটা মনে রাখা লাগবে। অবশ্যই অ্যাডেনিন থাকলে থায়ামিন এসে যুক্ত হবে, থায়ামিন থাকলে অ্যাডেনিন এসে যুক্ত হবে। তাহলে এ আর টি একসাথে যুক্ত হবে, কিভাবে যুক্ত হবে, ডাবল বন্ডের মাধ্যমে, হাইড্রোজেনের 2টা বন্ধন থাকবে। আর গুয়ানিন থাকলে সাইটোসিন এসে যুক্ত হবে, সাইটোসিন থাকলে গুয়ানিন এসে যুক্ত হবে, যেখানে হাইড্রোজেন বন্ড কয়টা থাকবে, 3টা থাকবে। এখন এই জায়গায় দেখো, এই যে ডিএনএটা, এখানে ওরা প্যাচ তৈরি করে আছে, কিন্তু এই নিচে দিয়ে কি হবে, প্যাচটা এখানে খুলে যাবে। মনে করো এই জায়গায় হচ্ছে তোমার
এই প্যাচটা খুলে যাচ্ছে। এখন এইখানে প্যাচটা খুলে গেলে আমরা কীরকম স্ট্রাকচার পাবো দেখো তো। মনে করো এই প্যাচটা খুলে গেছে, তাহলে এরকম একটা মানে এই যে প্যাচটা এটা খুলে গেল। এখন এখানে যে নাইট্রোজেন বেসটা ছিল, এই নাইট্রোজেন বেসগুলা সাথে অন্য যে নাইট্রোজেন বেস আমি এভাবে যে বললাম এইভাবে এসে সংযুক্ত হবে। দেখো এভাবে করে হচ্ছে এই সূত্রক দুইটা সুতা যেহেতু থাকে, ওই সুতা দুইটা খুলে গেল। এখন খুলে গেলে এইখানে এই মাঝ বরাবর যদি খুলে যায়, এখানে নাইট্রোজেন বেসগুলো ছিল, ওই নাইট্রোজেন বেসগুলো আলাদা হয়ে যাবে। এখন দেখো এর সাথে কাকে সংযুক্ত করব, টি কে সংযুক্ত করব। এখানে যেহেতু এ আছে, এখানে নতুন একটা সূত্রক তৈরি হবে, টি এসে এটার সাথে যুক্ত হবে ডাবল বন্ড দিয়ে। আবার জি এর সাথে কে যুক্ত হবে, সি যুক্ত হবে ট্রিপল বন্ড দিয়ে। সি এর সাথে জি যুক্ত হবে ট্রিপল বন্ড। টি এর সাথে এ যুক্ত হবে, টি থাকলে এ, সি থাকলে জি যুক্ত হবে। এখানে আরেকটা সূত্রক গঠিত হয়ে গেল। এরপরে এই পাশে দেখো এখানে যে নাইট্রোজেন বেসগুলো ছিল, এখানে চলো আবার সংযুক্ত করি। এ এর সাথে ডাবল বন্ড দিয়ে টি সংযুক্ত হবে, জি এর সাথে ট্রিপল বন্ড দিয়ে সি, টি এর সাথে এ, জি এর সাথে সি, সি এর সাথে ট্রিপল বন্ড দিয়ে জি, আবার টি এর সাথে এ। তাহলে দেখো এরকম করে তোমার যে সুতাটা খুললো, ওইখানে যে নাইট্রোজেন বেসগুলো ছিল সেই অনুযায়ী এরকম তোমার আলাদা একটা নতুন নাইট্রোজেন বেস তৈরি হয়ে যাবে। তাহলে দেখো এই লাল কালি দিয়ে আমি যেটা আঁকলাম, তার মানে এটা হচ্ছে নতুন তোমার গঠিত হইলো। তাহলে এরকম দাঁড়াইলো না, এই যে প্রথমে তোমার এই কালো ডিএনএটা ছিল, যার এখানে তোমার হচ্ছে আরো দুইটা সূত্রক কিরকম তৈরি হইলো, এরকম লাল সূত্রক দুইটা তৈরি হইলো। এখন আমি যদি এই কালো আর লাল এই জায়গাটা ধরে এভাবে মোচড় দিই, তাহলে ডিএনএর মতো একটা প্যাচ তৈরি হয়ে যাবে না? তাহলে দেখো কিরকম হবে প্যাচটা, এরকম তোমার হচ্ছে কালো অংশটা আর লাল অংশটা মিলে গিয়ে একটা হচ্ছে এরকম একটা প্যাচ, এরকম একটা প্যাচ, আর যেখানে এই যে কালো অংশটাও থাকবে এরকম একটা স্ট্রাকচার, তাই না? তাহলে দেখো তো একটা ডিএনএ থেকে আমরা নতুন ডিএনএ পাইলাম না, একটা ডিএনএ থেকে তুমি নতুন দুইটা ডিএনএ পাইলা, অর্থাৎ ডিএনএর অনুলিপন ঘটলো একরকম, মানে হুবহু এই যে কালো যেটা আমি সূত্রকটা আঁকলাম, এটা কিন্তু হচ্ছে তোমার মাতৃ ডিএনএ, অর্থাৎ খাজ হিসেবে কাজ করবে। ওইখানে এটা যেরকম ছিল ওরকমই থাকবে, মানে নাইট্রোজেন বেসগুলো ওরকমই, ফসফেট তারপরে সুগার সবকিছু সেম সেম থাকবে, শুধু লাল যেটা আসছে নতুন যেটা তৈরি হয়েছে সেটা যা প্যাচে গেছে। তাহলে দেখো এখানে কি হইলো, আমরা একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি করলাম। যে প্রক্রিয়ায় একটি ডিএনএ অণু থেকে আরেকটি নতুন ডিএনএ অণু তৈরি হয় বা সংশ্লেষ হয়, ওটাকে আমরা কি বলবো, ডিএনএ অনুলিপন বলবো। এই যে জিনিসটা ডিএনএ অনুলিপন যে কনসেপ্টটা, এটা কিন্তু তোমার হচ্ছে বড় প্রশ্নে অনেক বেশি আসে। ক নাম্বারেও আসলো দেখো, কুমিল্লা বোর্ড 25 সালে এটা হচ্ছে ছোট প্রশ্নে আসছিল। আবার হচ্ছে তোমার এটা বড় প্রশ্নে কিন্তু ওই চিত্রটা অনেক বেশি আসে। দেখো তারপরে কি বলছে আমাদের, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কি। এখন ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং হচ্ছে এরকম একটা প্রযুক্তি বা এরকম একটা মাধ্যম, যেটার মাধ্যমে আমরা কোনো একটা ব্যক্তিকে একদম স্পেসিফিকভাবে শনাক্তকরণ করতে পারি। তোমার যে ডিএনএটা থাকে, ডিএনএর ভিতরে মানে ডিএনএটাকে বিশ্লেষণ করার মাধ্যমে কোনো একটা ব্যক্তিকে আমরা একদম নির্দিষ্টভাবে মানে শনাক্তকরণ করতে পারি। এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মাধ্যমে কিন্তু আমরা অপরাধী শনাক্তকরণের কাজও করতে পারি। এছাড়াও কোনো সন্তানের পিতৃত্ব নির্ণয় অথবা কোনো একজন ব্যক্তিকে স্পেসিফিকভাবে তুমি সেই ব্যক্তি কিনা এটা বুঝতে পারার জন্য এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কিন্তু একটা নির্ভরযোগ্য প্রক্রিয়া। কারণ এই প্রক্রিয়ায় হচ্ছে কোনো ভুল হওয়ার আশঙ্কা থাকে না। কারণ এরকমভাবে করা হয়, ডিএনএ যে বিশ্লেষণ করা হয়, মানে পৃথিবীর সব মানুষের ক্ষেত্রেই কিছু পার্থক্য আমরা দেখতে পাই। এই যে পার্থক্যটা মানে একজন মানুষের সাথে আরেকটা মানুষের যে বৈশিষ্ট্যটা মিলবে না, ওই পার্থক্যগুলো হচ্ছে তোমার বিশ্লেষণ করার মাধ্যমে, ডিএনএ গুলো বিশ্লেষণ করার মাধ্যমে হচ্ছে এভাবে অপরাধী শনাক্তকরণ। অর্থাৎ তুমি অপরাধ স্থলে যদি এরকম কোনো একটা নমুনা পাও, সেই নমুনাটার ভিতরে যে ডিএনএটা থাকবে আর যে ব্যক্তিটার কাছ থেকে এই নমুনাটা এখানে মানে পড়ে গেছে, ওইটার মাধ্যমে তুমি হচ্ছে অপরাধীটাকে শনাক্তকরণ করতে পারবা। আবার পিতৃত্ব নির্ণয়ের ক্ষেত্রে কি হবে, সন্তানের দেহে যে ডিএনএটা থাকবে ওইটা কিন্তু পিতার সাথে কিছুটা হইলেও ম্যাচ করবে, যার মাধ্যমে পিতৃত্ব নির্ণয় করা যায়, তারপরে যে কোনো একটা ব্যক্তিকে স্পেসিফিকভাবে চিনা যায়। তাহলে ওই কাজগুলো আমরা কিভাবে করলাম, এই যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে করলাম। দেখো এই যে ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে কিন্তু আমরা আরো কতগুলো কাজ করতে পারি। দেখো এখানে তোমাদেরকে আমি বলি, এই যে ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে কিন্তু এই যে অপরাধী শনাক্তকরণ, এটা তো বললামই, অপরাধী শনাক্তকরণ, কোনো পিতৃত্ব যাচাইয়ের ক্ষেত্রে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে এটা হচ্ছে নির্ণয় করতে পারি। নিখোঁজ কোনো ব্যক্তিকে শনাক্তকরণের ক্ষেত্রে, তারপরে উদ্ভিদ আর প্রাণী শনাক্তকরণের ক্ষেত্রে, তোমার এরকম যদি হয় কোনো প্রাণী যদি নিখোঁজ হয়ে যায়, সেক্ষেত্রে তুমি এই প্রাণীটা যে আমার, মানে এরকম করে হচ্ছে শনাক্তকরণ করার জন্য, অথবা এই উদ্ভিদটা যে আমার উদ্ভিদ, এরকম শনাক্তকরণ করার ক্ষেত্রে এই আমরা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ব্যবহার করতে পারি। আবার উন্নত চিকিৎসার ক্ষেত্রে জিনগত কোনো সমস্যা যদি হয়, সেক্ষেত্রে আমরা এই যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে কিন্তু এই কাজগুলোও করতে পারি। এখন ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে যে এগুলো আমরা নিয়ন্ত্রণ করলাম, এরপরে দেখো পিসিআর।
এই পিসিআর যেটা, এটাও হচ্ছে তোমার এরকম একটা পদ্ধতি যেটার মাধ্যমে আরো নিখুঁতভাবে বা আরো নিপুণভাবে তুমি হচ্ছে এরকম শনাক্তকরণ করতে পারবা। তাহলে এটার মতোই ফিঙ্গারপ্রিন্টিং এর যে কাজগুলো আমরা করতেছি ওইটার মতোই, কিন্তু এখানে আরো কি হবে, আরো নিখুঁতভাবে বা আরো নিপুণভাবে শনাক্তকরণ করা যায়। এই পদ্ধতিটাকে আমরা কি বলবো, পিসিআর পদ্ধতি, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পলিমারেজ চেইন রিঅ্যাকশনের মাধ্যমে কি হয়, তুমি আরো নিখুঁতভাবে কোনো ব্যক্তিকে শনাক্তকরণ করতে পারতেছো। এরপরে অটোজোম কি, এখন অটোজোম আর ক্রোমোজোম এই দুইটা জিনিস মানে একই জিনিস। ক্রোমোজোম হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে তোমার এমনি বৈশিষ্ট্য দেহ গঠনে অংশগ্রহণ করবে, আর আরেক জোড়া হচ্ছে মানে আমাদের মানব দেহে মোট হচ্ছে তোমার 23 জোড়া ক্রোমোজোম থাকবে। এই 23 জোড়ার ভিতরে 22 জোড়া হচ্ছে তোমার অটোজোম আর 2 জোড়া হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম। তাহলে দেখো 22 জোড়া আর আরেকদিকে কি থাকবে, 1 জোড়া। তাহলে 22 জোড়া অর্থাৎ 44টা হচ্ছে তোমার অটোজোম আর 1 জোড়া হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম, যেটা হচ্ছে তোমার লিঙ্গ নির্ধারণ করবে। এখন এই যে 22 জোড়া ক্রোমোজোম যারা শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পন্ন করে, ভ্রূণ গঠন করে, দেহ গঠন করে, কিন্তু লিঙ্গ নির্ধারণে অংশগ্রহণ করে না। লিঙ্গ নির্ধারণে অংশগ্রহণ করবে শুধুমাত্র যে সেক্স ক্রোমোজোমটা আছে আমাদের ওইটা। তাহলে দেখো এই যে 22 জোড়া, এই 22 জোড়াকে আমরা বলবো হচ্ছে অটোজোম। 22 জোড়া যে ক্রোমোজোম আমাদের দেহে আসছে শুধুমাত্র দেহ গঠনের কাজ করে, ওদেরকে আমরা বলবো অটোজোম। দেখো এই জায়গায় আমাদের বইয়ে কিন্তু অটোজোমের চিত্রগুলা দেওয়া আছে, এখানে তাকাও, এই যে 22 জোড়া অটোজোম আছে, মানে অটোজোম বলতে ক্রোমোজোমের দুইটা প্রকারভেদ, একটা হচ্ছে তোমার দেহ গঠন করবে। তাহলে দেখো এখানে তোমার 22 জোড়া আছে, ওদেরকে দেখতে কিরকম, কিছু কতগুলো হচ্ছে লম্বা রডের মতো, কতগুলো হচ্ছে ছোট ছোট একটু বাঁকা। তাহলে এই যে দেখো এই 22 জোড়া অটোজোম অর্থাৎ 44টা। এমসিকিউতে আসলে এই জিনিসটা খেয়াল রাখবা যে 22 জোড়া বলছে নাকি 44টা বলছে, এরকম টিটা দিয়ে যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে তুমি জোড়াটাকে যে 2 দিয়ে গুণ করে বলে দিবা। আর জোড়া আকারে থাকলে দেখো 22 জোড়া, এইগুলা কি হলো আমাদের অটোজোম। আর 1 জোড়া অর্থাৎ 2টা ক্রোমোজোম থাকে হচ্ছে তোমার যারা লিঙ্গ নির্ধারণ করবে, অর্থাৎ কোনো জীবের যদি তোমার লিঙ্গ নির্ধারণের সময় আসে সেক্ষেত্রে ওই জীবটা কি মানে অর্থাৎ সন্তানটা কি তোমার পুত্র সন্তান হবে নাকি কন্যা সন্তান হবে, সেক্ষেত্রে এই কাজটা কে করবে, আমাদের সেক্স ক্রোমোজোমটা করবে। এখানে হচ্ছে তোমার 2টা এক্স ক্রোমোজোম যদি থাকে সেক্ষেত্রে আমরা কি বলবো, কন্যা সন্তান হবে, আর একটা এক্স আর একটা ওয়াই হইলে এটা বলবো হচ্ছে পুত্র সন্তান। তাহলে এটা হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম আর 22 জোড়া হচ্ছে অটোজোম, যেগুলো কি কাজ করে, এই যে দেখো শারীরবৃত্তীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে, তারপরে ভ্রূণ এবং দেহ গঠন, এই কাজগুলো যারা নিয়ন্ত্রণ করবে তাদেরকে আমরা কি বলবো, অটোজোম। তাহলে এই যে এখানে এটাই জিজ্ঞেস করছে যে অটোজোম কি, এই 22 জোড়া ক্রোমোজোমকে হচ্ছে অটোজোম বলবো। এরপরে সেক্স লিঙ্কড অসুখ, যেই অসুখগুলা তোমার হচ্ছে ওই যে মাত্র দেখাইলাম যে সেক্স ক্রোমোজোম যে 2টা আছে আমাদের এক্স আর ওয়াই দেখলাম না মাত্র, এই যে এখানে দেখো তো, যদি কন্যা সন্তান হয় সেক্ষেত্রে 2টা এক্স ক্রোমোজোম আমরা পাবো, আর যদি পুত্র সন্তান হয় একটা এক্স হবে আর একটা হবে ওয়াই। তাহলে এই যে কন্যা সন্তান আর পুত্র সন্তানের ক্ষেত্রে আমরা এই যে সেক্স ক্রোমোজোমগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ লিঙ্গ নির্ধারণে যে ক্রোমোজোমটা কাজ করতেছে, এইখানে তোমার যে এক্স ক্রোমোজোমটা থাকে, এই এক্স ক্রোমোজোমটা একটা মানে বংশ পরম্পরায় অসুখগুলাকে ধারণ করে নিয়ে আসে। এই যে অসুখগুলা নিয়ে আসবে বংশ পরম্পরায়, এগুলাই হচ্ছে আমাদের সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এখানে ভিতর কিছু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার হচ্ছে তোমার এরকম, থ্যালাসেমিয়া আছে একটা, দেখো থ্যালাসেমিয়া যে রোগটা হইলে কি হয়, রক্ত শূন্যতা দেখা দেয়। তাহলে রক্ত শূন্যতা এটা কিন্তু তোমার বংশ পরম্পরায় আসতে পারে, এটাকে আমরা কি বলবো, থ্যালাসেমিয়া। আর একটা রোগ হচ্ছে কালার ব্লাইন্ডনেস, অর্থাৎ চোখের রং শনাক্তকারী যে পিগমেন্টগুলা ওগুলা নষ্ট হয়ে যায়, যার জন্য একটা ব্যক্তি হচ্ছে তোমার বর্ণ চিনতে পারে না বা কালার ঠিক মতো চিনতে পারে না যে এটা লাল বর্ণ না সবুজ বর্ণ, লাল সবুজ এটা হচ্ছে তোমার কমন একটা কালার ব্লাইন্ডনেস। আর আরেকটা আছে নীল আর হলুদও শনাক্তকরণ করতে পারে না। তাহলে আলাদাভাবে এই রংগুলো শনাক্তকরণ না করতে পারলে আমরা এটাকে কি বলবো, কালার ব্লাইন্ডনেস বলবো। এখানে দেখো সেক্স লিঙ্ক যে অসুখগুলা, অর্থাৎ এক্স ক্রোমোজোমের মাধ্যমে এই অসুখগুলা হচ্ছে ছড়াবে। এই জায়গায় দেখো কিছু জিনগত অসুখ আছে যেগুলো মিউটেশন হয় সেক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোর মাধ্যমে। তাহলে সেক্স ক্রোমোজোম আমাদের কি কি আছে, এক্স আর ওয়াই আছে, তাই না, এক্স আর ওয়াই। এখন এক্স ক্রোমোজোমটা যদি আক্রান্ত হয়ে যায়, তুমি এখানে আরেকটা ইনফরমেশন জেনে রাখতে পারো যে এখানে মিউটেশনটা ছড়াবে হচ্ছে তোমার মেইনলি এই যে সেক্স ক্রোমোজোম বলে দিছে, কিন্তু মেইনলি ছড়াবে হচ্ছে তোমার এক্স ক্রোমোজোমটা, মানে সেক্স ক্রোমোজোমের ভিতরে থাকা যে এক্সটা আছে তার মাধ্যমে। এখন
নারীর দেহে দেখো এখানে ওদের ক্রোমোজোম এক্স ক্রোমোজোম থাকে 2টা, তাহলে একটা যদি আক্রান্ত হয়েও যায় সে কিন্তু আরেকটা এক্স ক্রোমোজোম দিয়ে হচ্ছে চলতে পারবে। কিন্তু পুরুষের ক্ষেত্রে দেখো এক্স ক্রোমোজোম একটা থাকে, ওয়াই ক্রোমোজোম একটা থাকে। এখন এক্স ক্রোমোজোমটা যদি আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে কি হবে, এই পুরুষের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম যদি আক্রান্ত হয়ে যায় তাহলে সে হচ্ছে মানে রোগে পুরোপুরি আক্রান্ত হয়ে যাবে। সেক্ষেত্রে নারী এখানে বাহক হিসেবে কাজ করবে আর পুরুষ হচ্ছে পুরোপুরি রোগী হয়ে যাবে। তাহলে এই রোগগুলা কাদের বেশি হওয়ার সম্ভাবনা, বুঝাই যাচ্ছে যে পুরুষের যেহেতু এক্স ক্রোমোজোম একটা থাকে সেক্ষেত্রে ও যদি আক্রান্ত হয়ে যায় তাহলে ওর একটাই এক্স ক্রোমোজোম আক্রান্ত হয়ে গেল, তাহলে সে পুরোপুরি হচ্ছে তোমার এই রোগে আক্রান্ত। আর নারীর ক্ষেত্রে যেহেতু এক্স ক্রোমোজোম 2টা থাকে সেক্ষেত্রে তোমার একটা এক্স ক্রোমোজোম আক্রান্ত হইলেও আরেকটা এক্স ক্রোমোজোম থাকবে, সেক্ষেত্রে এই যে নারীটা বা মাতা যেটা সে হচ্ছে তোমার বাহক হিসেবে কাজ করবে, অর্থাৎ এই মানে যে রোগের যে জিনটা ওটা বহন করতেছে কিন্তু পুরোপুরি বাইরে প্রকাশ পাচ্ছে না। তাহলে দেখো এই যে যেই অসুখগুলা তোমার এরকম মিউটেশন সেক্স ক্রোমোজোমের মাধ্যমে ছড়াচ্ছে সেগুলোকে আমরা কি বলবো, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বা সেক্স লিঙ্ক অসুখ বা জেনেটিক অসুখ, মানে বংশ পরম্পরায় যেহেতু আসতেছে। এবার দেখো এই যে থ্যালাসেমিয়া আর কালার ব্লাইন্ডনেস এই দুইটা কিন্তু তোমার এই সেক্স লিঙ্ক অসুখ। এই যে থ্যালাসেমিয়া এটা হচ্ছে সেক্স লিঙ্ক অসুখ আর হচ্ছে কালার ব্লাইন্ডনেস। এখন থ্যালাসেমিয়া হলে কি হয়, লোহিত রক্তকণিকার অস্বাভাবিকতা দেখা দেয়, অর্থাৎ লোহিত রক্তকণিকা কমে যাবে, মেইনলি হচ্ছে রক্ত শূন্যতা দেখা দেয়। তাহলে এই যে একটা বংশ পরম্পরায় আসলো একটা রোগ যেটার মাধ্যমে তোমার কি হইলো, লোহিত রক্তকণিকার সংখ্যা কমে গেল বা উৎপাদন কমে গেল, রক্ত শূন্যতা দেখা গেল, অর্থাৎ অস্বাভাবিক একটা অবস্থা, সেটাকে আমরা কি বলবো, থ্যালাসেমিয়া। এরপরে কালার ব্লাইন্ডনেস, যেটা কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা। এখন এই ক্ষেত্রে কি হবে, কালার ব্লাইন্ডনেসের ক্ষেত্রে কোনো রং শনাক্ত করতে পারবে না, রং শনাক্তকারী পিগমেন্টগুলো নষ্ট হয়ে যাবে। এখানে কি হবে, এই রোগটা হইলে রং শনাক্তকারী কি হয়, রং শনাক্তকারী পিগমেন্টগুলো নষ্ট হয়ে যায়, যার জন্য এইখানে কি হয়, ব্যক্তিটা রং চিনতে পারে না, ঠিকমতো রং চিনতে পারে না। এখন দেখো এই প্রশ্নটা তোমার কতবার বোর্ডে আসছে, যশোর বোর্ড এই যে রিসেন্ট 25 সালেও আসছে, তোমার 17-23 সালে আসছে, ময়মনসিংহ 23, বরিশাল 23। তাহলে তুমি বুঝতেই পারতেছো এখানে যে আমরা তোমাদের জন্য বোর্ডগুলো অ্যানালাইসিস করে রেখেছি, যেটা তুমি দেখলেই বুঝতে পারতেছো যে এই প্রশ্নটা অবশ্যই গুরুত্বপূর্ণ, না হলে এতবার বোর্ডে রিপিট হইলো কেন। এখন কালার ব্লাইন্ডনেস নিয়ে আমি আরেকটু কথা বলি। 2 ধরনের কালার ব্লাইন্ডনেস আছে। একটা হচ্ছে তোমার সাধারণ, যেটা লাল আর সবুজ চিনতে পারে না, লাল সবুজ বর্ণান্ধ বলে যেটাকে, লাল সবুজ বর্ণান্ধ। আরেকটাতে কি হয় তোমার নীল আর হলুদ বর্ণান্ধ, এটা হচ্ছে সচরাচর দেখা যায় না, আমরা লাল সবুজটাই হচ্ছে সচরাচর দেখতে পাই। তাহলে এইখানে কি হইলো, তোমার এই বর্ণগুলা চিনতে পারে না। তুমি এই যে কালার ব্লাইন্ডনেস যে পরীক্ষা, মানে তুমি কি কালার ব্লাইন্ড কিনা এটা পরীক্ষা করার জন্য এরকম একটা চার্ট আছে আমাদের বইয়ে, তাই না, বোর্ড বইয়ে এরকম একটা চার্ট আছে, ওই চার্টটার নাম হচ্ছে ইশিহারা চার্ট। এই কথাটা মনে রেখে দাও যে ইশিহারা চার্টের মাধ্যমে কালার ব্লাইন্ডনেস নির্ণয় করা যায়। ইশিহারা চার্ট, দেখো এখানে আমাদের বইয়ে এরকম একটা চার্ট দেওয়া ছিল না, যেটার মাধ্যমে হচ্ছে আমরা কালার ব্লাইন্ড কিনা এটা হচ্ছে পরীক্ষা করতে পারি। সেই চার্টটার নাম তোমার মনে রাখতে হবে, ইশিহারা চার্ট, তাই না। এই যে ইশিহারা চার্টের মাধ্যমে আমরা কিন্তু বর্ণান্ধতা পরীক্ষা করতে পারি। দেখো তোমার বইয়ে কিন্তু এটা দেওয়া আছে, এই যে দেখো লাল সবুজ, এখানে ভিতর কি তোমার 74 লেখা নাকি 21 লেখা, এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, তাই না। তাহলে এই যে লাল সবুজ বর্ণান্ধতা নির্ণয় করার জন্য তুমি কিন্তু এই চার্টটা ব্যবহার করতে পারতেছো, যার জন্য ব্যবহৃত হয় হচ্ছে এই যে ইশিহারা ওয়ার্ডটা কিন্তু লিখে দেওয়া আছে। এই কথাটা মনে রাখতে পারো চাইলে, ইশিহারা চার্ট ব্যবহার করে তুমি হচ্ছে এইটা এমনভাবে নকশা করা আছে যে যদি লাল সবুজ হয় সেক্ষেত্রে ওই মানুষগুলো এখানে কি দেখবে, 21 সংখ্যাটি দেখবে, যেখানে সুস্থ মানুষ এখানে দেখবে হচ্ছে 74। চলো এরপরে আমরা যাই বিবর্তন কি। দেখো বিবর্তন বা জৈব বিবর্তন কি, এইটা বিবর্তন হচ্ছে দীর্ঘ সময় ধরে কোনো একটা জীব প্রজাতি ওদেরকে নিজেদেরকে চেঞ্জ করার মাধ্যমে এই পৃথিবীতে টিকে থাকবে। মানে চেঞ্জ কি জন্য করবে, মানে অনেক আগে থেকে মনে করো কোনো একটা জীব বা জীব প্রজাতি আছে পৃথিবীতে, এখন পরিবেশ তো চেঞ্জ হচ্ছে, তাই না, পরিবেশ কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। এখন তুমি যদি নিজেকে চেঞ্জ করে এই পরিবেশের সাথে টিকে থাকতে পারো তাহলে তুমি পৃথিবীতে টিকে থাকতে পারলা। আর যদি তুমি মানে নিজেকে পরিবর্তন না করো, আমি যেমন আছি আমি তেমনই থাকবো, পরিবেশ পরিবর্তন হয়ে গেল, তুমি তোমার বৈশিষ্ট্যগুলোর সাথে পরিবেশের সাথে খাপ খাইতে পারলা না, গেলা মরে, প্রজাতি গেল বিলুপ্ত হয়ে, কোনো লাভ হইলো। তাহলে এই যে বিবর্তন জিনিসটা হচ্ছে তুমি দীর্ঘ সময় ধরে জীব বৈচিত্র্যের পরিবর্তনের একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়া মানে তুমি পরিবেশের সাথে সাথে খাপ খাইয়ে নিজেকে পরিবর্তন করলা। এই জীব প্রজাতি পৃথিবীতে আবির্ভাব, মানে তুমি প্রজাতিটা আসলো, এরপরে বিকাশ লাভ করলো, তারপরে কি হইলো, পরিবর্তন হইলো, অভিযোজিত হইলো, এরকম বিভিন্ন স্টেপ বা যে প্রক্রিয়াগুলোর মাধ্যমে তুমি এভাবে টিকে থাকবা অথবা বিলুপ্ত হয়ে যাবা।
মানে পরিবর্তিত হইতে পারলে হচ্ছে টিকে থাকলা, না হলে বিলুপ্ত হয়ে গেলা। এই যে পুরা দীর্ঘ সময়ের যে একটা প্রসেস, জীববৈচিত্র্যের পরিবর্তনের যে একটা ধারা, হয় তুমি পরিবর্তিত হয়ে টিকে থাকলা পরিবেশের সাথে বা সময়ের সাথে সাথে, না হলে বিলুপ্ত হয়ে গেলা। এই যে প্রসেসটা, এটাই হচ্ছে তোমার বিবর্তন। তাহলে এই যে এখানে আমরা কি বলছি, যে বিবর্তন হলো দীর্ঘ সময় ধরে জীববৈচিত্র্যের পরিবর্তনের একটি প্রক্রিয়া, যার ফলে ওই জীব প্রজাতি পৃথিবীতে আবির্ভাব, বিকাশ, পরিবর্তন, অভিযোজন ঘটে অথবা বিলুপ্তি ঘটে। এবার অভিব্যক্তি কি দেখো তো। অভিব্যক্তি হচ্ছে সময়ের সাথে সাথে কম বৈচিত্র্যপূর্ণ পূর্বের জীব থেকে সুশৃঙ্খল ও অনুক্রমিক পদ্ধতিতে পর্যায়ক্রমিকভাবে বৈচিত্র্যময় জীবের বিকাশ হলো বিবর্তন অভিব্যক্তি। মানে তোমার ওই যে পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়া চলতে হবে, যেটা আমি বললাম। এখন সময়ের সাথে সাথে তোমার কিছু বৈশিষ্ট্য ছিল যেগুলো দিয়ে তুমি এখন টিকে থাকতে পারতেছো না, যার জন্য তুমি এই কি করবা, তোমার এই বৈশিষ্ট্যগুলো পরিবর্তন করবা। সুশৃঙ্খল একটা সুন্দর পরিবর্তন, যে পরিবর্তনের মাধ্যমে কি হবে, তুমি এই পরিবেশের সাথে নিজেকে আরো সুন্দরভাবে খাপ খাইয়ে নিতে পারলা। তাহলে এরকম যেই মানে পরিবর্তনটা সুশৃঙ্খল অনুক্রমিক পদ্ধতিতে পর্যায়ক্রমিক বৈচিত্র্যময় জীবের যে বিকাশ বা যে পরিবর্তনটা, ওইটাই হচ্ছে তোমার অভিব্যক্তি বা বিবর্তন অভিব্যক্তি। আর দেখো প্রকরণ বা পরিবৃত্তি কি, প্রকরণ শুনলেই তো বোঝা যায় ভ্যারাইটি, তাই না? দেখো প্রকরণ মানে কি, ভ্যারাইটি। এখন ভ্যারাইটি বলতে এরকম তুমি একটা বৈশিষ্ট্য তোমার পূর্বে যে প্রজন্ম ছিল তাদের কাছ থেকে পাইলা, এই যে প্রজন্মের বৈশিষ্ট্যটা তুমি পাইছো, এই বৈশিষ্ট্যগুলো দিয়ে তুমি হচ্ছে এখন পরিবেশের সাথে খাপ খাওয়াইতে পারতেছো না। যার জন্য কি হবে দেখো, বংশগতভাবে প্রাপ্ত জিনের বিভিন্নতার কারণে জীবগোষ্ঠীর বিভিন্ন সদস্যদের মধ্যে বংশগত পার্থক্যের সৃষ্টি হয়। এখন তোমার হচ্ছে এরকম বৈশিষ্ট্যগুলা বংশ পরম্পরায় আসবে, কিন্তু কিরকম দেখা যাবে, কিছুদিন পরে দেখা যাবে হচ্ছে যে মানে এই প্রজাতির ভিতরেই হচ্ছে ভ্যারাইটি সৃষ্টি হইলো বা নতুন একটা বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে গেল, যাকে আমরা কি বলবো, প্রকরণ বা পরিবৃত্তি বলবো। বংশগতভাবে প্রাপ্ত জিনের বিভিন্নতার কারণে জীবগোষ্ঠীর বিভিন্ন সদস্যদের মধ্যে বংশগত পার্থক্যের সৃষ্টি হয়। মানে প্রথম আগের আগের প্রজন্মে যে বৈশিষ্ট্যগুলো ছিল, পরবর্তী প্রজন্মে ওই বৈশিষ্ট্যটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, নতুন একটা বৈশিষ্ট্য। তাহলে এই যে নতুন ভ্যারাইটি সৃষ্টি হইলো, যে পার্থক্য সৃষ্টি হইলো বা প্রকরণ বা পরিবৃত্তি, মানে এই সবগুলো হচ্ছে একই কথা, মানে একই সিনোনিম আমি বলতেছি। তাহলে দেখো এই যে পার্থক্যগুলো সৃষ্টি হইলো বা প্রকরণ দেখা গেল পার্থক্য বা ভ্যারাইটি, এইটাই হচ্ছে আমাদের প্রকরণ। মানে আগের যে বৈশিষ্ট্যগুলো বংশগত বৈশিষ্ট্যের সাথে নতুন একটা বৈশিষ্ট্য পাওয়া যাবে। এরপরে কি বলছে দেখো তো, প্রাকৃতিক নির্বাচন কাকে বলে। প্রাকৃতিক নির্বাচন হচ্ছে এরকম একটা মানে প্রসেস যেখানে কি হবে, যোগ্যতমরা টিকে থাকবে, আর যারা মানে প্রকৃতির সাথে সংগ্রাম করতে পারবে না, ওরা হচ্ছে হারায় যাবে। তাহলে এই যে ডারউইন যে আমাদেরকে এই মতবাদটা দিছে, মানে ডারউইনের যে তত্ত্বটা, এই তত্ত্বের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার এই যে প্রাকৃতিক নির্বাচনের যে মতবাদটা। এখানে এরকম বলে যে তুমি যদি প্রাকৃতিক পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে না পারো, সেক্ষেত্রে তুমি বিলুপ্ত হয়ে যাবা, স্বাভাবিক তাই না? প্রকৃতির সাথে যদি তুমি এই মানে ওই পরিবেশের সাথে খাপ খাইয়ে যদি চলতে না পারো, তাহলে তো ওই প্রজাতিটা বিলুপ্ত হয়ে যাবে। এরকম ওই যে তোমাদের বইয়ে এরকম একটা চিত্র দেওয়া আছে, যে একটা গাছে মনে করো, একটা গাছের ডালে অনেকগুলা পোকামাকড় বসবাস করে, ঠিক আছে, ভালো কথা করো। এই যে একটা গাছে অনেকগুলা, তাহলে এই যে কালো একটা গাছ, এখানে কালো কালো অনেকগুলা পোকা আছে, তাহলে ওই পোকাগুলো এখানে বসবাস করতেছে, ওদের সাথে এখানে আরো কিছু লাল পোকাও বসবাস করতেছে। তাহলে দেখো এই কালো পোকাগুলোর সাথে কিছু লাল পোকাও এখানে বসবাস করতেছে। এখন পাখিরা কি করে, পোকামাকড় খায়। তাইলে একটা পাখি এসে তোমার এখানে যদি মানে দূরের থেকে যদি এই গাছটার দিকে তাকায়, সেক্ষেত্রে কি দেখবে, যে এই গাছে এতগুলো পোকা আছে, পোকা তো সে খাবে, তাহলে ও খাবার খাওয়ার জন্য এখানে চলে আসবে। এখন পাখিটা কি করবে, তোমার এই জায়গায় সবগুলা লাল পোকা ওর সবার আগে চোখে পড়বে, কারণ কি লাল রংটা উজ্জ্বল রং, ওই যে কালো গাছের উপরে লাল রংটাকে হচ্ছে অনেক বেশি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে ওই পাখিটা এসে কি করবে, লাল পোকাগুলোকে খাওয়া শুরু করে দিবে, সবগুলা লাল পোকা খেয়ে ফেলবে, আর চোখে পড়লে একটা দুইটা কালো পোকা ভুলে খাইতে পারে। তাহলে দেখো লাল পোকা সব বিলুপ্ত হয়ে গেছে, কে থাকলো, শুধুমাত্র কালো পোকাগুলো বেঁচে থাকলো। তাহলে তুমি দেখো যে এই প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে বেঁচে থাকতে পারছে কারা, এই কালো পোকাগুলা, তাহলে ওরাই তো টিকে থাকবে, লাল পোকা আছে ভ্যানিশ হয়ে গেছে। এই কথাটাই এখানে বলছে, প্রাকৃতিক নির্বাচন মতবাদ হচ্ছে এরকমই একটা কনসেপ্ট, যেখানে প্রকৃতিতে প্রতিটি জীবের টিকে থাকার জন্য সংগ্রাম করতে হবে, সংগ্রামের মাধ্যমে জীবটা টিকে থাকবে, আর যদি সংগ্রাম করতে না পারে তাহলে বিলুপ্ত হয়ে যাবে। কেউই তো চায় না বিলুপ্ত হইতে, তুমি কি চাও এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে, ভ্যানিশ হয়ে যেতে?
এখন বিলুপ্ত হওয়াটাকে রোধ করার জন্য এই নিজেকে যে সংগ্রাম করে টিকে থাকতে হবে, এই জিনিসটাই হচ্ছে তোমার প্রাকৃতিক নির্বাচন। এই বিষয়টাকে প্রাকৃতিক নির্বাচন বলছে ডারউইনের মতবাদের ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট মতবাদ হচ্ছে এটা, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা। এবার অভিযোজন কাকে বলে? অভিযোজন মানে হচ্ছে তোমার খাপ খাইয়ে নেওয়ার যে ক্ষমতাটা। এখন দেখো এই জায়গায় তুমি যেখানে বসবাস করতেছো, অথবা এরকমই দেখো, তুমি কিন্তু এটা তোমার বাস্তব জীবনেও দেখতে পারবা, তুমি যেখানে সার্ভাইভ করতেছো, অর্থাৎ তোমার চারপাশে যে মানুষজন আছে, চারপাশে যে পরিবেশটা আছে, ওইটার সাথে তুমি যদি খাপ খাইয়ে নিজেকে মানিয়ে নিতে না পারো, সেক্ষেত্রে তুমি কখনোই এই জায়গাটায় টিকে থাকতে পারবা না। তাহলে অভিযোজন হচ্ছে এরকম একটা প্রসেস যেখানে কি হয়, সময়ের সাথে সাথে একটা প্রতিকূল পরিবেশে যদি তুমি থাকো, সেই প্রতিকূল ওই পরিবেশটাকে জয় করে তুমি ওইখানে টিকে থাকার মতো করে নিজেকে গড়ে তোলাটাই হচ্ছে অভিযোজন। তাহলে সময়ের সাথে সাথে কি করতে হবে? নিজেকে খাপ খাইয়ে নিতে হবে। হয় তুমি এটা মেনে নাও, না হলে মানে এই জায়গার যে সিস্টেমটা এটা হয় মেনে নাও, না হলে তুমি এখানে থাকো না, অন্য একটা জায়গায় যাও যেখানে তুমি টিকে থাকতে পারতেছো। তাহলে এইটাই হচ্ছে অভিযোজন। তুমি নিজেকে পরিবর্তন করার মাধ্যমে অথবা এই জায়গাটার সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার মাধ্যমে টিকে থাকতে পারতেছো নাকি, বিলুপ্ত হওয়ার হাত থেকে নিজের প্রজাতিটাকে মানে তুমি বেঁচে থাকতে পারতেছো, তার মানে তোমার মতো তোমার প্রজাতিতে যারা আছে ওরা সবাই তো এরকম ভাবে খাপ খাইয়ে টিকে থাকবে। তাহলে এই যে টিকে থাকার প্রক্রিয়াটা, এটাই হচ্ছে অভিযোজন। এরপরে দেখো সমসংস্থ অঙ্গ। যে সমসংস্থ অঙ্গ বলতে এরকম অঙ্গগুলোকে বোঝায় যেটা হচ্ছে সিমিলার। আমার হাত, যেটা দিয়ে আমি হচ্ছে যে কাজগুলো করতেছি, মানে মানুষের হাত। তারপরে কলাবাদুরের ডানা, কলাবাদুর ওর ডানা দিয়ে যে কাজগুলো করতেছে আমি আমার হাত দিয়েও সেগুলোই করতেছি, কলাবাদুর হচ্ছে ধরার ক্ষেত্রে। তারপরে তিমি মাছের যে পাখনা, সে হাত দিয়ে হচ্ছে তার সাঁতার কাটার কাজ করতেছে, তুমি সাঁতার করতে গেলে তোমার হাত দিয়ে তো তুমি পানি পিছন দিকে পুশ করবা। এরকমই যে জিনিসগুলা, মানে যে অঙ্গগুলা তোমার সেম মানে আপাত দৃষ্টিতে আকৃতিগতভাবে ভিন্ন হইতে পারে, কিন্তু কাজ করবে বা মৌলিক প্রকৃতি একই ধরনের হবে। দেখো এই জায়গায় বলছে যে যেসব অঙ্গের আপাত দৃষ্টিতে আকৃতিগত পার্থক্য দেখা যায়, হুট করে তাকালে গিয়ে কলাবাদুরের ডানা অন্যরকম, মানুষের হাত, তিমি মাছের ফ্লপ, বিড়ালের পাও, সবকিছু অন্যরকম, কিন্তু ওদের কাজটা কি, মৌলিক প্রকৃতিটা কি? অবশ্যই সেম। তাহলে মৌলিক প্রকৃতি থাকবে একই, আকৃতিগত পার্থক্য থাকবে কিন্তু মৌলিক প্রকৃতি থাকবে একই, ওদেরকে আমরা কি বলবো? সমসংস্থ অঙ্গ বলবো। এবার এখানে আমি তোমাকে যেইগুলা বললাম, তুমি যে এখানে আমি যদি তোমাকে লিখে দিই তাহলে হচ্ছে তুমি রিলেট করতে পারবা সুন্দর মতো। দেখো এই জায়গায় আমি কি বলছি, মানুষের হাত, দেখো এই সবগুলো জিনিস, মানুষের হাত, বিড়ালের পা, তিমি মাছের ডানা, তারপরে কলাবাদুরের ডানা, এই সবগুলো কিন্তু মৌলিক প্রকৃতি একই, মানে ওদের কাজ একই, বা প্রকৃতি যেটা মানে হাতের মতোই তো কাজ করতেছে সবগুলাই। তাহলে এই ক্ষেত্রে আমরা মৌলিক প্রকৃতিগত মানে সিমিলারিটিস দেখতে পাচ্ছি। কিন্তু এখানে যদি তুমি হুট করে তাকাও, সেক্ষেত্রে মানুষের হাত কিরকম থাকে, এই জায়গাগুলোয় হচ্ছে পার্থক্য আমরা দেখতে পাবো। মানুষের হাত, এরপরে বিড়ালের পাও কিরকম থাকে, এরকম, তাই না? তারপরে তিমি মাছের ফ্লপ, কলাবাদুরের পাখা, সব ক্ষেত্রে তুমি তাকাইলে আপাত দৃষ্টিতে মনে হবে যে আলাদা, কিন্তু ওদের মৌলিক প্রকৃতি কিন্তু একই। তাহলে এই যে অঙ্গগুলো, এগুলোকে আমরা কি বলবো? সমসংস্থ অঙ্গ বলবো। এই যে সমসংস্থ অঙ্গ, তাহলে এটা গেল। এরপরে মিসিং লিঙ্ক কি? দেখো এরপরে কি বলছে, মিসিং লিঙ্ক কি? এখন মিসিং লিঙ্ক হচ্ছে এরকম কতগুলা জীব অথবা এরকম কিছু ফসিল যেগুলো কি হবে, ভিন্ন ভিন্ন শ্রেণী বা গোষ্ঠীর জীবের মধ্যে সংযোগকারী মধ্যবর্তী একটা পর্যায়। দেখো আমরা মানুষ আছে জানি পৃথিবীতে, মানুষ, এরপরে বানর আছে জানি, কিন্তু এরকম একটা প্রজাতি ছিল যারা হচ্ছে তোমার মানুষ আর বানরের মাঝামাঝি একটা পর্যায়, মানে ওরা দেখতে হয় পুরোপুরি মানুষের মতোও ছিল না, আবার বানরের সাথে ওদের সিমিলারিটিস পাওয়া যেত। তাহলে এরকম একটা জীব প্রজাতি যারা হচ্ছে মানুষ আর বানরের মাঝামাঝি একটা গোষ্ঠী, তাহলে ওরা বর্তমানে কিন্তু নাই, অর্থাৎ অতীতে ছিল, তাহলে ওদেরকে আমরা ফসিল বলতে পারি। আবার এরকম কোনো জীব যারা বর্তমানে আছে, তাহলে জীব অথবা ফসিল যে কোনো কিছু হইতে পারে, যেটা কি রকম হবে, তোমার ভিন্ন ভিন্ন শ্রেণী বা গোষ্ঠীর জীবের মতো। মানুষ একটা ভিন্ন শ্রেণী, বানর আরেকটা ভিন্ন শ্রেণী, তাহলে দুইটা ভিন্ন শ্রেণীর জীবের মাঝামাঝি একটা পর্যায়। দেখো সংযোগকারী মধ্যবর্তী পর্যায় বলছে, মধ্যবর্তী পর্যায়। তাহলে এইখানে এই প্রশ্নটার পাশে তুমি এরকম লিখে রাখতে পারো যে মানুষ আর বানর, তাহলে মানুষ আর বানরের মাঝামাঝি যে পর্যায়টা, মানুষ আমরা আছে জানি, বানরও আছে, কিন্তু এর মাঝামাঝি একটা পর্যায় আছে যেখানে কি হয়, ওই যে জীবগুলা দেখতে হচ্ছে তোমার মানুষের মতো হয় না, পুরোপুরি বানরের মতো হয় না, তাহলে ওই মধ্যবর্তী পর্যায়টাকে আমরা কি বলবো? মিসিং লিঙ্ক বলবো। এরপরে দেখো আরেকটা কি বলছে, তোমার কানেক্টিং লিঙ্ক।
কানেক্টিং লিঙ্ক হচ্ছে দুইটাই হচ্ছে সেম সেম হবে। এই যে এইটা যেই কথাটা বলছি মানে মিসিং লিঙ্কে যেই কথাটা বলছি ওইটার হচ্ছে উল্টা কনসেপ্ট। তাহলে এই কানেক্টিং লিঙ্কে কি হবে, তোমার যে দুইটা জীব থাকবে ওই দুইটা জীবেরই হচ্ছে পূর্বপুরুষ একই মানুষ, মানে একই পূর্বপুরুষ থেকে আসবে। তাহলে একই পূর্বপুরুষ থেকে যেহেতু আসবে, তাহলে এদেরকে আমরা কি বলবো, যে দুইটা ভিন্ন গোষ্ঠী থাকবে কিন্তু পূর্বপুরুষ একই, মানে একই জায়গা থেকে উৎপন্ন হয়েছে কিন্তু পরবর্তীতে তোমার হচ্ছে গ্রুপে ভাগ হয়ে গেছে। তাহলে এটার উদাহরণ আমরা কি বলতে পারি, দেখো মাছ আর সরীসৃপ উভয়চর এটা কিন্তু বলতে পারি। দেখো জলজ যে প্রাণীগুলা ছিল ওখান থেকেই মাছের উৎপত্তি হয়েছে। মাছ থেকে আবার কিছু মাছ হচ্ছে পরবর্তীতে তোমার ডাঙ্গায় এসে বসবাস করা শুরু করছে, ওদেরকে আমরা কি বলবো, তাহলে উভচর উৎপত্তি হইলো। উভচর থেকে ওরা আবার হচ্ছে সরীসৃপে পরিণত হইলো। তাহলে দেখো পূর্বপুরুষ কিন্তু একই ছিল, জলজ একটা প্রজাতি ছিল যেখান থেকে তোমার পরবর্তীতে এই যে প্রসেসগুলা সম্পন্ন হওয়ার মাধ্যমে বিভিন্ন গোষ্ঠীতে ভাগ হয়ে গেল বা বিভিন্ন শ্রেণীতে ভাগ হইলো। তাহলে এই যে মিসিং লিঙ্কের উল্টা কনসেপ্ট, এখানে দুইটা ভিন্ন প্রজাতির মাঝামাঝি একটা পর্যায়ে ছিল মিসিং লিঙ্ক, আর এইখানে কানেক্টিং লিঙ্কে কি হইলো, একই পূর্বপুরুষ থাকবে কিন্তু ওখান থেকে পরবর্তীতে যায় জীবনের তাগিদে অথবা প্রয়োজনের তাগিদে ওরা কি করবে, ভিন্ন গ্রুপে বা ভিন্ন গোষ্ঠীতে ভাগ হয়ে যাবে। তাহলে তুমি এই কানেক্টিং লিঙ্কের পাশে লিখে রাখতে পারো যে একই পূর্বপুরুষ একই থাকবে। এরপরে দেখো ফসিল বা জীবাশ্ম, এটা তো সবাই জানো ফসিল বা জীবাশ্ম কি জিনিস, প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত প্রাগৈতিহাসিক জীবের দেহ বা দেহাবশেষ, দেহের কোনো অংশ, চিহ্ন বা সাক্ষ্যকে জীবাশ্ম বা ফসিল বলে। এখন ফসিল তৈরি হয় কিভাবে, কোনো একটা জীবের যে কোনো একটা অংশ মাটির নিচে অনেক বছর ধরে যদি চাপা পড়ে থাকে, ওইখানে তাপ চাপ ওই যে এনভায়রনমেন্ট মানে যেরকম একটা অবস্থা থাকবে ওই অবস্থার কারণে ওই জায়গায় হচ্ছে এগুলা থেকে হচ্ছে তোমার মাটির নিচে এই জায়গা মানে যে অংশগুলা এগুলা থেকে হচ্ছে তোমার মানে চাপা পড়ে থাকে। সেক্ষেত্রে এখান থেকে আমরা প্রাকৃতিক গ্যাস অথবা পেট্রোলিয়াম এগুলা পাইতে পারি। এছাড়াও যদি তুমি মাটি খোদাই করতে থাকো সেক্ষেত্রে আমরা ওদের যে দেহাবশেষগুলা পাইতে পারি, অর্থাৎ এই যে ডাইনোসরের যে কঙ্কালগুলা ওদের স্ট্রাকচারটা কিরকম ছিল, এটা কিন্তু মাটি খুঁড়ে অনেক বছর আগে মানে অনেক মাটির লেয়ার নিচে যায় হচ্ছে এরকম দেহাবশেষগুলা বা দেহের অংশগুলো আমরা পাইলাম। তাহলে এই জায়গাটাকে আমরা কি বলবো, এইটাকে আমরা ফসিল বলবো বা জীবাশ্ম বলবো, মানে বাংলায় বলে জীবাশ্ম আর ফসিল তো ইংরেজিতে বলে। দেখো এরপরে আমাদের প্রশ্নটা কি বলছে যে জীবিত জীবাশ্ম বা লিভিং ফসিল কি। জীবিত জীবাশ্ম যে কথা ইংরেজিতে বলছে আর কি, লিভিং ফসিল কি, এটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, দুইটা হচ্ছে একই কথা। তাহলে যে জীবাশ্ম যেটা এতক্ষণ বুঝলাম ওই জীবাশ্মটাই মানে জীবাশ্ম জিনিসটা বর্তমানে যদি কোনো একটা জীব এরকম তুমি পাও অনেক অতীতে ছিল এরকম কোনো একটা জীব যেটা বর্তমানেও সেম আছে, ওর বৈশিষ্ট্যগুলো পরিবর্তিত হয় নাই, তুমি দেখি বুঝতেছো আরে এটা তো ওই কোটি কোটি বছর আগের। এখন যদি রাস্তায় একটা ডাইনোসর হাঁটে তুমি বুঝবা না যে আরে এটা তো ডাইনোসর অনেক কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গেছিল, এখন ডাইনোসর কোথা থেকে আসছে, জীবন্ত একটা জীবাশ্ম এরকম, তাই না? তাহলে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল হচ্ছে এরকম একটা জিনিস যেসব প্রাণী সুদূর অতীতে তোমার উৎপত্তি লাভ করছিল, যেটা আজকেও ওদের কোনো অঙ্গসংস্থানিক বা এই যে শারীরবৃত্তীয় কাজের পরিবর্তন হয় নাই, মানে অপরিবর্তিত রূপ নিয়ে পৃথিবীতে এখনো বেঁচে আছে। কারণ আমরা কি জানি পৃথিবীতে বেঁচে থাকার জন্য কিন্তু নিজেকে চেঞ্জ করতে হবে, কারণ ওই যে পরিবেশ পরিবর্তনশীল, পরিবেশের সাথে তুমি যদি নিজেকে চেঞ্জ না করো তাহলে তো টিকে থাকতে পারবে না। কিন্তু সে ওই সুদূর অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত টিকে আছে, তার মানে এটা একটা জীবন্ত জীবাশ্ম। এরকম এই যে টিকে বেঁচে আছে এরকম কিছু সমসাময়িক আর সমগোত্রীয় বহু প্রাণী আছে যেগুলো বিলুপ্ত হয়ে গেছে, মানে ওর সাথেরই কিছু প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। এরকম তোমরা সায়েন্স ফিকশন কোনো একটা গল্প পড়লে এরকম একটা গল্প আমি ছোটবেলা পড়ছিলাম যে এরকম হয় যে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে কিন্তু তোমার পিঁপড়া কিন্তু এখনো বেঁচে আছে, এরকম একটা গল্প ছিল যে পিঁপড়ারা কিন্তু ওদের কোনো পরিবর্তন হচ্ছে না, ওরা কিন্তু পরিবেশের সাথে খাপ খাইয়ে বেঁচে থাকতে পারতেছে। তাহলে এই যে এই কথাটাই বলছে যে ওর সমসাময়িক বা ওর সমগোত্রীয় অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে বা পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না, যার জন্য হচ্ছে ওদের প্রজাতির বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু যে সেই জীবটা এখনো বেঁচে আছে বা এখনো পৃথিবীতে বিরাজমান, তাহলে তাকে আমরা কি বলবো, জীবন্ত জীবাশ্ম বলবো। এরকম একটা উদ্ভিদ কিন্তু আছে, একটা সাইকাস আছে না, সাইকাস একটা উদ্ভিদ আছে যেই সাইকাসটাকে তোমার জীবন্ত জীবাশ্ম বলা হয়, সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। তাহলে এই যে দেখো আমরা এই ছোট প্রশ্নগুলো পড়লাম ক নাম্বারের জন্য, উদ্ভিদে যে উদ্ভিদ সৃজনশীলে যে আসে ক নাম্বারের জন্য এরকম কতগুলো প্রশ্ন পড়লাম, যেখানে আমি তোমাকে কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। এই যে ক নাম্বার প্রশ্নগুলা, অর্থাৎ এই যে গুরুত্বপূর্ণ ক নাম্বার প্রশ্নগুলো পড়ার মাধ্যমে তুমি যাতে সৃজনশীলের ক নাম্বারটা কমন পাও সেই আশায়, কি জন্য, কারণ ফার্স্ট এক্সপ্রেশন ইজ দ্য
এক্সপ্রেশন। তুমি যদি সৃজনশীলের ক নাম্বার ভুল করে রেখে দাও অথবা পারো না দেখে খালি রেখে দাও, তুমি গ ঘ যত সুন্দরই লেখো টিচার কখনোই বিশ্বাস করবে না। কারণ ওই যে প্রথম দর্শনেই হচ্ছে একটা ধারণা চলে আসে যে হয়তো এই বাচ্চাটা এত বেশি কোয়ালিফাইড না, যার জন্য ক আর খ পারো না এরকম প্রশ্ন কখনোই সিলেক্ট করবা না। এরকম সৃজনশীলগুলো সিলেক্ট করবা যেখানে তুমি ক আর খ নাম্বারটা পারো। তাহলে দেখো এই যে তুমি ক নাম্বার যাতে সুন্দরভাবে পারো, যার জন্য আমরা এতগুলা ক নাম্বার প্র্যাকটিস করলাম, তাহলে এই যে প্র্যাকটিসটা অবশ্যই তোমার জন্য উপকারী। এখন আমাদের এই বইটাতে প্রতিটা অধ্যায়ে তোমার জন্য গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা, গুরুত্বপূর্ণ যেই ক নাম্বারগুলা, যে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য এভাবে টাইপ আকারে সাজিয়ে দেওয়া আছে। তোমরা চাইলেই কিন্তু এই বইটা সংগ্রহ করে নিতে পারো, যেটা তোমার জন্য তোমার পড়াটাকে আরো অনেক সহজ করবে বলে আমি মনে করি। তাহলে আজকের পর্বে আমরা এগুলো নিয়ে আলোচনা করলাম, পরবর্তী পর্বে অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।